দেখেন শেখ হাসিনার হাত থেকে আমরা রক্ষা পেতে চেয়েছিলাম। কেন? যে শেখ হাসিনার আমলে বস্তুত একটা ফ্যাসিবাদী শাসন ছিল, মানে এখানে আর গণতন্ত্র বলে কিচ্ছু ছিল না, শুধু লেবাসটা ছিল আওয়ামী লীগ, পার্লামেন্ট ছিল, সব সাজানো গোছানো কিছু পুতুল ছিল, পুলিশ ছিল, নির্বাচন কমিশন ছিল, পার্লামেন্ট ছিল, উচ্চ আদালত ছিল, সবই পুতুল। মানে যেভাবে চাবি দিত সেভাবেই নাচতো। এগুলি মানে শেখ হাসিনা তার খেলার পুতুলে বানাইছে, আর কিছু না। আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, পার্লামেন্ট সবকিছু পুতুল বানাই ফেলছে, হাতের খেলনা পুতুল নাড়াচাড়া করছে। এই নাড়াচাড়া করতে যে দেশটা একদম কোন প্রতিষ্ঠান বা নিজস্ব যে একটা কাঠামো থাকবে সেই কাঠামো বলতে আর কিচ্ছু বাকি রাখেনি। এই জায়গা থেকে আমরা মুক্ত হতে চেয়েছিলাম, আমরা স্বাধীন ভাবে কথা বলতে চেয়েছিলাম। নিজেও বারবার বলেছি যে চাকরি হারিয়েছি, বাধ্য হয়েছি বাংলা ভিশন ছাড়তে। তারপর স্বাধীনভাবে বাধ্য হয়েছি, সেটাও বাধ্য হয়েছি সোশ্যাল মিডিয়াতে কথা বলতে, সংবাদ নিয়ে পর্যালোচনা করতে। এই সবই বাধ্য হয়েছে, কারণ আমার একটা পরিচিতি ছিল, বাংলা ভিশনের নিউজের হেড হিসেবে আমি কর্মরত ছিলাম। টিকতে পারিনি, কারণ এই যে গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে কথা বলার জন্য। তো তারপর থেকে তো 2000 সালের একদম শুরু থেকেই একটা অন্যরকম জীবন, পলাতক জীবন এক ধরনের। তারপরে কোনো দেশের আশ্রয় চাইনি, ভেবেছি যে না, ফিরবো, এই আজ নয় কাল, কাল না হয়, এই করতে করতে 3 থেকে 4টা বছর চলে গেল। চেয়েছি যে একটা নিশ্চয়ই শেখ হাসিনার পতন ঘটলে বাংলাদেশ একটা অসাধারণ একটা পরিবর্তন আসবে, ঘটনা ঘটবে। প্রথম তাই মনে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন মানুষ আন্তর্জাতিক খেলোয়াড় প্রধান হয়েছে, এটা একটা উজ্জ্বল, আমাদের গর্ব, অহংকার, সব ঠিক ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যে ধরনের মব আস্তে আস্তে তৈরি জনতার নামে শুরু হলো, তখন শঙ্কা বাঁধলো। তখনও ভাবছিলাম যে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এখন আর দর্শক মনে করতে পারছি না। কারণ গত কয়েকদিনে যেভাবে হাদির মৃত্যুকে ঘিরে যে ধরনের মবতন্ত্র, আমি আবার বলি, হাদির দর্শনের সাথে আমার দর্শনের মিল নেই, কিন্তু হাদির যে মুক্ত পথ, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, সম্মান আছে। একটা তরুণ নেতা, তার নিজস্ব দর্শন নিয়ে সে এগোচ্ছিল। তার স্লোগানের ভাষা এগুলো আমার পছন্দ না। এত সুন্দর আবৃত্তি করে, কিন্তু স্লোগানের ক্লিপ পেয়েছি, এটা সমর্থন করি না। যাই হোক, এটা চেয়ে বড় কথা হলো সে একটা চিন্তা করত, তার একটা সততা ছিল। সে মনে করতো যে এই বৈষম্যের ছাত্ররা ভুল করেছে, তারা ক্ষমতায় যে টাকা পয়সা বানিয়ে আদর্শচ্যুত হয়েছে, এবং পরিবর্তনের বা বিপ্লবের আকাঙ্ক্ষা একদম চূর্ণ বিচূর্ণ হয়েছে। তো তারপরেও যেহেতু হাদির মতন ছেলেরা সব, তারা তাদের রাজনৈতিক দর্শন প্রচার করছিল, ভালো লাগছিল যে তাদের বক্তব্যগুলো শুনছিলাম টেলিভিশনে, আরো বেশ কয়েকজনের বক্তব্য শুনছিলাম, ভালো লাগতো। ভাবলাম যে ঠিক আছে, এই তরুণরাই হয়তো আগামী দিনে তারা রাজনীতিতে আসবে, তারা রাষ্ট্র চালাবে, সরকার চালাবে। আমরা তো বয়স হয়ে গেছে, আমরা এখন আমাদের বিদায় বেলা, আর তারা আসবে। কিন্তু এই পরিবর্তনের আড়ালে যে ভয়ঙ্কর একটা দানবীয় শক্তি মাথা চাড়া দেবে, যারা এক ধরনের ভারত বিরোধিতার নামে সহিংসতা করতে, তারা রাষ্ট্রকে বিপদের মধ্যে ঠেলে দেবে। কল্পনা করতে পারেন, যখন আপনাদের সামনে কথা বলছি তখন চট্টগ্রামের দূতাবাসের কার্যক্রম, ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কারণ সেখানে সবথেকে বেশি খারাপ হাই কমিশনের বাসায় আক্রমণ হয়েছে, ইটপাটকেল ছুড়েছে, নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হয়েছে। ভারতও বন্ধ ছিল একদিন, পরের দিন খুলেছে। ভারতও সেই শঙ্কা আছে, আপনার শক্তি নেই, কিন্তু আপনি এমন অবস্থা তৈরি করছেন, সেখানে ভারতের পুলিশও যদি মার্চ করে আপনার খবর থাকবে না। আপনি যুদ্ধ করতেছেন, বিপদে ফেলছেন। উদ্দেশ্যটা কি? মতলব হাসিল করা। নির্বাচনে উগ্রপন্থীদের জয় জয়কার হয়, আমাদের ধর্মপ্রাণ মানুষ সোজা সরল তাদেরকে ব্যবহার করা হচ্ছে, ধর্মের কথা বলে, ভারতের কথা বলে। তারপরে দেখেন, হাদির দর্শনে বিশ্বাস করে না, হাদি সহিংসতাকে পছন্দ করে না, আগুন সন্ত্রাসকে পছন্দ করে না, বিরোধিতা করে, প্রতিবাদী তার ক্লিপ গুলো আমি শুনেছি। অথচ হাদির মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, সাথে সাথে তারা বুঝতে হবে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো বাংলাদেশের সর্ববৃহৎ পত্রিকা, মানুষের ঘরে ঘরে যে পত্রিকা, সেই পত্রিকা জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। ছায়ানট বা কোমলমতি রাজধানীর শিশুরা, তাদের সংস্কৃতির চর্চার কোনো জায়গা নেই, সেক্ষেত্রে তারা গান শেখে। তাদের পড়াশোনার বাইরে তাদের এই যে ধ্যান জ্ঞান, বাংলাদেশের তো একটা সংস্কৃতি আছে,
সেই সংস্কৃতিকে তারা ধ্বংস করতে চায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করতে চায়, সংসদ ভবনে হামলা পর্যন্ত করতে চায়। কি অবস্থা! এই শক্তি দানবীয় ভাবে আসছে সামনে নির্বাচনে। গণতান্ত্রিক শক্তিকে ফেস করতে হবে, কিন্তু 1.5 মাস আগেই তারা তাদের চেহারা দেখিয়ে দিচ্ছে, ফলে একটা উদ্বেগ ভর করছে। না জানি নির্বাচনকে ঘিরে এখনো তো সময় আছে 1.5 মাস, এর মধ্যে না জানি কি ঘটনা ঘটে যায়। তারা কি নির্বাচন কেন্দ্রগুলি কি একইভাবে হুমকির মুখে রেখে তাই তো দেখতেছি দখল করবে এবং তারা নিজেদের জয়যুক্ত করবে? তাই তো দেখতেছি। নতুন সংখ্যা ভর করেছে দর্শক। পরিবর্তন নিয়ে যতটা গর্ব বোধ করতাম, এখন না গ্লানিতে ভরে যাচ্ছে। না, এই পরিবর্তনের জন্য তো 5ই আগস্ট হয় নাই, এই লড়াই সংগ্রাম করি না। আমার বারবার মনে পড়ছে ইরানের কথা। ইরানের শাহ ছিল আমেরিকার মদতপুষ্ট একটা শাসক গোষ্ঠী, যারা স্বৈর শাসন কায়েম করেছিল, যারা সুষ্ঠু নির্বাচন হতে দিত না। তখন ধর্মীয় দল এবং সেই সাথে বাদ কমিউনিস্ট পার্টি ইরানের, এই দুটি দলই ছিল মানে শক্তিশালী, একটি ধর্মীয় আর একটা হচ্ছে বাম গণতান্ত্রিক। তারা আন্দোলন সংগ্রাম করলো, শাহের পতন ঘটলো, ক্ষমতা দখল করলো খোমেনিপন্থীরা। তারপর কি করলো? প্রথম দফায় ওই ইরানের বাদ কমিউনিস্ট পার্টির সদস্যদেরকে, নেতাদেরকে ধরে ধরে কচুকাটা করলো। ইতিহাস সাক্ষী যেমন ইরানের ঘটনাটা আমাদের এখানে তার একটা অন্য একটা রূপ দেখছি। সবাই মিলে আন্দোলন করলো শেখ হাসিনাকে হটানোর জন্য। এখানে বাম, ডান, ধর্মীয় সবাই মিলে যার যার অবস্থান থেকে। কিন্তু এখন ওই ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী বলছে যে না, এই পরিবর্তন আমরাই করছি, বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র করতে হবে। ট্রেনটা যে রোড টু আফগানিস্তান, এইরকম একটা মানে ধারণা, এমন একটা কনসেপ্ট তারা দাঁড় করাচ্ছে, যদি ঘোষণাটা তাদের বাকি। আর বাকি সবাইকে বানাচ্ছে আওয়ামী দোসর, ভারতীয় দোসর, ইচ্ছা মতন ট্যাগ দিয়ে প্রতিষ্ঠানকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। কাছে হতাশায় আছে, কিন্তু একটু আশার আলো দেখতে পাচ্ছি। বিএনপি যদি গণতান্ত্রিক শক্তিকে সংগঠিত করতে ব্যর্থ হয়, তাহলে সত্যি সত্যি চূড়ান্ত বিপর্যয় ঘটবে। অন্য ধর্মীয় রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক রাজনীতিকে আঁকড়ে ধরে তারা এই উগ্রপন্থীদেরকে পরাজিত করতে না পারে, তাহলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ নেই, এটা বলে দেওয়া যায়। তখন আফসোস করতে হবে যে না, হাসিনাই ভালো ছিল, সেই হাসিনার স্বৈরতন্ত্রই বোধহয় ভালো ছিল। আমরা কি সেই পথেই যাচ্ছি? প্রশ্ন আমার। তো যাই হোক, আমরা ফিরোজ ভাইয়ের বিশ্লেষণ শুনলাম। এই বিশ্লেষণ থেকে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারলাম যে শেখ হাসিনার পতনের পিছনে যে একটা মেটোক্লাস ডিজাইন ছিল সেটি স্পষ্ট। এবং আমরা বলি যে শেখ হাসিনা সুস্থভাবে নির্বাচন দেয়নি, গণতন্ত্রকে গলা চিপে মেরেছে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আসলে ভাই এগুলো কোনো কিছুই না। হ্যাঁ এগুলোর করেছে সে, এটা সত্য কথা, এটা তার করা উচিত হয়নি। তথাপিও দেশে একটা গোষ্ঠী রয়েছে যারা আগামী দিনে বিএনপিকেও এইভাবে হটিয়ে দেবে, এবং বিএনপির পরিস্থিতিও কিন্তু আওয়ামী লীগের মতোই হবে। এবং তারা যে চিন্তা চেতনায় সামনের দিকে এগোচ্ছে, এই চিন্তা চেতনাটাও তারা বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু দেশের একটা বড় অংশ ক্ষতি করে ফেলবে। হাসনাত এ তো আসলে মানে কি বলবো, মানে এই ছেলেটা মানে যত বড় মুখ না তত বড় কথা বলে, কিন্তু দেশকে যে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে, এটি কিন্তু সবথেকে বড় বাস্তবতা। তো যাক, ফিরোজ ভাই বিশ্লেষণটা চমৎকার লাগলো। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।